2021-এর তালিকাটা একটুখানি দেখি, তাহলে আরেকটা বিষয় আমরা বোধহয় মিস করছি, সেটা হচ্ছে এক ঝাঁক রূপলী পর্দা তারকাকে আমরা প্রার্থী করতে দেখেছিলাম 2021-এ। প্রচুর চিত্র তারকা, নায়িকা, নায়ক অনেককে প্রার্থী করা হয়েছিল, কিন্তু আশানুরূপ ফল হয়নি। তৃণমূল একেবারে বাজি মাত করে বেরিয়ে গেছিল। তাই কি এবার রূপলী পর্দার চিত্র তারকাদের অনুপস্থিতি এই লিস্টে? একেবারেই তাই। এবং 2021-এ যে ভরাডুবি বিজেপির হয়েছিল, এবারে কিন্তু তাদের যে দরজা, মানে তৃণমূল কংগ্রেস থেকে বা বিভিন্ন টলিউড হলিউড থেকে শুরু করে বা বিভিন্ন বুদ্ধিজীবী সমাজের বিশিষ্টজন যারা তৃণমূলের সঙ্গে মানে জড়িত, তাদের কাউকেই টিকিট দেওয়া হয়নি। প্রথম থেকেই পুরোপুরি দরজা একেবারে তালা দিয়ে রেখেছিল বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব। আর তুমি যে এই প্রশ্নটা করেছো, একেবারে অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। আরএসএস প্রথম থেকেই আপত্তি করেছিল। তৃণমূলের যে প্রার্থী তালিকা ঘোষণা করা হয়েছিল, সেখান থেকে 78 জন মতো তাদের প্রার্থী দেওয়া হয়নি। আমাদের কাছে একবারে স্পেসিফিক খবর আছে, 50 জনের বেশি এমএলএ তারা কিন্তু দিল্লির সঙ্গে তারা বিজেপিতে আসতে চেয়ে তারা কিন্তু দরবার করেছে। এমনকি 3-4 জন এমএলএ তারা কিন্তু বিজেপিতে টিকিট নেওয়ার জন্য দিল্লি পর্যন্ত পৌঁছে গিয়েছিল। কিন্তু দিল্লিতে যে আরএসএস এবং বিজেপির মধ্যে যে সমন্বয় বৈঠক হয়েছে, সেই সমন্বয় বৈঠকে আরএসএসের তরফ থেকে একবারে স্পষ্ট বলে দেওয়া হয়েছে যে 2021-এ যে ভুল হয়েছে এবং যে ইন্টারনাল সার্ভে তারা করেছে, সবকটি সার্ভেতে একেবারে স্পষ্ট একটা বিষয় উঠে এসেছে যে কোনোভাবেই তৃণমূল কংগ্রেসের কোনো বিধায়ক, সাংসদ, ছোট বড় মাঝারি নেতা, তাদেরকে কিন্তু টিকিট দিলে তাহলে কিন্তু বুমেরাং হতে পারে। আমরা এবারে যে দ্বিতীয় যে লিস্টে দেখলাম, অত্যন্ত ভালো যারা সংগঠক তাদেরকেই টিকিট দেওয়া হচ্ছে এবং আদি বিজেপি নেতা। এবং সেখান থেকে আমরা যদি তুমি দেখো যে শশী পাঁজার বিরুদ্ধে যাকে প্রার্থী করা হয়েছে, তিনি হচ্ছেন পূর্ণিমা চক্রবর্তী। তিনি হচ্ছে মহিলা মোর্চার উত্তর কলকাতার প্রাক্তন মহিলা মোর্চার জেলা সভাপতি। তো এই রকম সাংগঠনিক যারা নেতা নেত্রী আছে তাদেরকে তুলে ধরা হয়েছে। এবং আরএসএস, বিশ্ব হিন্দু পরিষদ সহ বিভিন্ন যে শাখা সংগঠনগুলো আছে, তাদের সমর্থিত বেশ কিছু নাম, যে নামগুলো একেবারে সেই এলাকার যাদেরকে বলা হয় ভূমিপুত্র বা ঘরের ছেলে, তাদেরকে তুলে নিয়ে আসা হয়েছে। একদম সুজয়, তুমি শুরু করেছিলে, আমি তোমাকে অন্য প্রসঙ্গে চলে গিয়েছিলাম এই কথাটা বলতে বলতে। সেটা হচ্ছে এই যে তুমি যেটা বললে যে বিপ্লব দেব একাধিক মানুষকে ফোন করেছেন, সেখানে দাঁড়িয়ে তিনি প্রত্যেক দিন আনকোরা নতুন মুখের ওপর ভরসা করেছেন। তার মানে কি কোথায় গিয়ে সংগঠনের রাশটা ধরার চেষ্টা করেছেন? কারণ তোমার নিশ্চয়ই মনে থাকবে যেদিন অমিত শাহ এসেছিলেন সুজয়, সেদিন একটা বেশ কিছু বিব্রতকর প্রশ্ন তাকে করা হয়েছিল যে কোথাও কি গট আপ হয়েছে, কোথাও কি প্যাচ আপ হয়েছে। তাহলে এই যে একাধিক বিষয় তুলে ধরা হয়েছিল, তাহলে সংগঠনে কাকে মানা হবে, কে আসল নেতা, এই একাধিক আপত্তিজনক প্রশ্ন সেই সময় করা হয়েছিল সাংবাদিক বৈঠকে। তারপরেই কি এই রাশটা টেনে ধরা হলো সুজয়? একেবারে তাই। বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব দুটো খুব অত্যন্ত গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিলেন। আমরা দেখলাম যে নিউ টাউনের একটি 5 তারা হোটেলে সেখানে সবাইকে ডেকে পাঠানো হলো। তার অনেক আগেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর ডাকে কামব্যাক হয় দিলীপ ঘোষের। এবং আমার এখনও ওই বিষয়টি মনে আছে, সেই বৈঠকে একেবারে এ রাজ্যের যারা শীর্ষস্থানীয় মুখ, প্রথম সারি, দ্বিতীয় সারি, তৃতীয় সারি, প্রথম সারিতে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব, দ্বিতীয় সারিতে এ রাজ্যের নেতারা একেবারে শীর্ষস্থানীয় মুখ শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদার, দিলীপ ঘোষ, এবং তৃতীয় সারিতে এ রাজ্যের আরএসএস নেতারা। 3টে সারিতে তাদেরকে বসানো হলো। বসিয়ে একটা বার্তা সবাইকে একেবারে স্পষ্ট করে বার্তা দিয়ে দেওয়া হলো বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের পক্ষ থেকে যে 2026-এর বিধানসভা নির্বাচন, 2021-এর বিধানসভা নির্বাচনের ভুল থেকে শিক্ষা নিয়ে এবারে প্রধানমন্ত্রী স্বয়ং চাইছেন এবং বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব চাইছে যে করেই হোক এবার 2026-এ তারা সরকার তৈরি করবে এবং তার জন্যে কোনো গোষ্ঠীদ্বন্দ্ব তারা বরদাস্ত করবে না। শ্রমিক ভট্টাচার্যকে যতটা বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের দরকার, সুকান্ত মজুমদারকে ততটাই দরকার, শুভেন্দু অধিকারীকে যতটাই দরকার, দিলীপ ঘোষকে ততটাই দরকার। এবং একদম আমরা যেটা জানতে পাচ্ছি, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তিনিও যখন অভ্যন্তরীণ বৈঠক করেছেন, সেখানে একটা বিষয়ে বার্তা দিয়েছে যে তিনি এরকম একটা বিষয় উদাহরণ দিয়েছে যে বাংলাদেশের যে ঘটনা হবার পর তিনি একেবারে স্পষ্ট তার বক্তব্য যে বাংলাদেশে যে রাজনৈতিক অস্থিরতা তৈরি হয়েছিল, তারপর পশ্চিমবঙ্গকে তারা চাইছে। এমনকি এরকম উদাহরণ দেওয়া হয়েছিল যে পশ্চিমবঙ্গ এমন একটি রাজ্য
যেটা সীমান্তবর্তী প্রচুর জেলা আছে এবং যেখান থেকে একটা নাশকতার সম্ভাবনা থাকছে এবং এই নাশকতাটা সারা ভারতবর্ষে সমস্যায় পড়তে পারে। তো সেক্ষেত্রে এমন কিছু উদাহরণ দেওয়া হয়েছিল এবং এ রাজ্যের শীর্ষস্থানীয় আরএসএস নেতাদের একদম, আমি এই আরএসএস এর পয়েন্টটাতে একটু আসবো সুজয়। তুমি বলছো যে প্রত্যেককে সমানভাবে দরকার। আমরা দেখেছি যে 2024 পর্যন্ত এই যে মেদিনীপুর, শুধুমাত্র তো পূর্ব মেদিনীপুর নয়, পশ্চিম মেদিনীপুর, মানে মেদিনীপুরটা পুরোটাই অধিকারী পরিবারের গড় হিসেবে পরিচিত। আবার দিলীপ ঘোষ খাতায় কলমে যিনি বিজেপির সবথেকে সফল রাজ্য সভাপতি, তারও কিন্তু আবার পশ্চিম মেদিনীপুরে একটা বড় অংশের সমর্থন রয়েছে। কিন্তু আমরা দেখেছি 2024 লোকসভা ভোট পর্যন্ত শুভেন্দু অধিকারীকে মান্যতা দিয়েই কিন্তু সেখানে ভোটে কাকে দাঁড় করানো হবে, কে প্রার্থী হবে, সেগুলো নির্ধারিত হয়েছিল। কিন্তু এবার আমরা দেখলাম পূর্ব মেদিনীপুর মানে নন্দীগ্রাম শুভেন্দু অধিকারীর জন্য ছেড়ে রেখে খড়গপুর সদর মানে পশ্চিম মেদিনীপুরেরই আরেকটা অংশ, সেখানে দিলীপ ঘোষকে তার জায়গায় ফিরিয়ে দেওয়া হলো। তাহলে কি এটা কোথাও গিয়ে এই বার্তা দেওয়া যে সকলকে একসঙ্গে থাকতে হবে, দলের ভেতরে গোষ্ঠীদ্বন্দ্ব আর মানা হবে না, বা একচেটিয়া শুভেন্দু অধিকারীর দিন শেষ? দেখো, একটা কথা বলি, সেটা হচ্ছে শুভেন্দু অধিকারীকে আমরা দেখেছি বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব তারা অনেকটাই গুরুত্ব দিয়েছে এবং এবারে শুভেন্দু অধিকারী একেবারে দুটি আসন থেকে তাকে লড়ার দায়িত্ব দিয়েছে। সেক্ষেত্রে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব এটা বুঝেছে যে শুভেন্দু অধিকারীকে বেশি করে ভবানীপুর এবং নন্দীগ্রাম আসন নিয়ে থাকতে হলে 294টি কেন্দ্রে তাহলে কাকে কাজে লাগানো হবে। তো এই সমস্ত ইকুয়েশন দেখেছে এবং দেখো, দিলীপ ঘোষকে প্রার্থী করা মানে জগন্নাথ দেব তাহলে কৃপা করলেন শেষ পর্যন্ত দিলীপ ঘোষের ওপর। একেবারে তার সঙ্গে যে পার্টির দূরত্ব তৈরি হয়েছিল সেই দূরত্বগুলো একেবারে ধাপে ধাপে কিন্তু কমে যায় এবং বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব এবং আরএসএস একটা কিন্তু অপশান তৈরি করলো বঙ্গ বিজেপির এবারের প্রার্থী তালিকায়। কারণ খড়গপুরের আসনটি আমরা জানি যে 30 বছরের সাংসদ জ্ঞান সিং সোহনপালের মতো হেভিওয়েট বর্ষিয়ান এমএলএকে বিধায়ককে কিন্তু পরাজিত করে দিলীপ ঘোষ প্রথমবারের মতো বিধায়ক হয়েছিলেন, মেদিনীপুরে সাংসদও হয়েছিলেন। এখন দেখার বিষয় যে শুভেন্দু অধিকারীও যদি নন্দীগ্রাম, কিন্তু তাহলে সুজয়, এই যে দিলীপ ঘোষ তাকে যখন দুর্গাপুরে পাঠিয়ে দেওয়া হয়েছিল পূর্ব বর্ধমানে যে আসনটাতে, তিনি একটা সাবোতাজের অভিযোগ করেছিলেন, তাহলে কি তাকে খড়গপুরে পাঠিয়ে দিয়ে সেই সাবোতাজের অভিযোগটাকে মান্যতা দিল না বিজেপি? এতে তো দলের ভেতরে ফিসফাসটা কি আরো বাড়বে না? হ্যাঁ দেখো, অবশ্যই দলের মধ্যে ইতিমধ্যেই কিন্তু প্রশ্ন তৈরি হচ্ছে এবং এমনকি বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব এবং সার্ভেতে এবং বিভিন্ন বৈঠকে গিয়ে তারা বিভিন্ন বার্তা পেয়েছে যে যদি দিলীপ ঘোষ সহ বেশ কয়েকটি আসন যদি অদলবদল না করা হতো, আমরা জানি অগ্নিমিত্রা পালকে আসানসোলের ওই দিক থেকে সরিয়ে তাকে এই দিকে নিয়ে আসা হয়েছিল মেদিনীপুরে। তো সেক্ষেত্রে বিজেপি 2024 লোকসভা নির্বাচনে আসন কিন্তু কমে 18 থেকে 12 হয়ে গিয়েছিল। সেক্ষেত্রে আরও একটা দুটো আসন কিন্তু পাবার সম্ভাবনা তৈরি হয়েছিল। সেই সমস্ত বিষয় কিন্তু বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের নজরে আসে এবং বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব এই বিষয়টা বুঝতে পারে এবং আরএসএসও কিন্তু প্রথমে আরএসএসের সঙ্গেও একটা দিলীপ ঘোষের একটা দূরত্ব তৈরি হয়েছিল, কিন্তু আরএসএস পরে তাকে আবার কাছে টেনে নেয়